200 বছর আগের গুপ্তধন যা পাওয়ার জন্য যুগের পর যুগ ইতিহাসে হয়েছিল রক্ত হয়ে যুদ্ধ। এক 10 বছরের ছেলে জানতে পারে তারই বংশধররা কেবলমাত্র এই গুপ্তধনের সন্ধান জানে, ফলে সেই ছেলেটা নেমে পড়ে ওই গুপ্তধন উদ্ধার করতে। যদি তুমি ট্রেজার হান্ট মুভি পছন্দ করো তাহলে এই ন্যাশনাল ট্রেজার মুভিটি হতে চলেছে তোমার সবচেয়ে প্রিয় একটা মুভি। ভাইরে ভাই, জাস্ট চিন্তা করতে পারবে না যে কি মারাত্মক সব ক্লু দিয়ে লুকানো আছে এই গুপ্তধন। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করে আজকের অস্থির মুভিটির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা ছোট্ট এক আমেরিকান বালককে দেখতে পাই যে ঝড়ের বৃষ্টির এক রাতে তার ঘরে কিছু একটা খুঁজছিল। বেন নামে সেই ছেলেটা তার হাতে অনেক পুরানো একটা বই খুঁজে পেলে হঠাৎ তার পিছনে তার দাদা এসে দাঁড়ায়। জন এরপর ছোট্ট আর কৌতূহলী বেনকে সেই বইয়ের লেখা ইতিহাস সম্পর্কে বলতে থাকে। 1832 সালের কথা। সেই সময়টায় আমেরিকার চার্লস ক্যারল নামের এক লোক বাস করত। বৃদ্ধ চার্লস আমেরিকার স্বাধীনতার শেষ সাক্ষী হওয়ায় সে এমন কিছু জানতো যেটা আমেরিকার জাতীয় স্বার্থের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, আর সেটা হলো গুপ্তধন, যার জন্য হাজার বছর ধরে প্রচুর যুদ্ধ বিগ্রহ আর খুন খারাপি হয়েছে। অনেক রক্ত ঝরানোর মাধ্যমে গুপ্তধন এক হাত থেকে অপর হাত হতে থাকে। অনেক বড় বড় বীররাই সেটা দখলও করেছিল, কিন্তু মাঝে মাঝে সেটা আবার হারিয়েও যেত। অবশেষে এই গুপ্তধন চলে আসে মেসন নামের এক প্রাচীন গুপ্ত সংস্থার হাতে, যা কিনা বেইনের ফ্যামিলি এই সংস্থারই সদস্য ছিল। শেষ পর্যন্ত এই মেসনরা গুপ্তধনগুলো লুকিয়ে রেখেছিল, কিন্তু অনেক বছর ধরে গুপ্তধনকে রক্ষা করা মেসনরা এই গুপ্তধনের ব্যাপারে বেশ কিছু ক্লু আর চিহ্ন রেখে যায়। ক্যারল ঠিক এমনই একটা ক্লু জানতেন, যেটা তিনি জনের দাদার দাদাকে বলে গিয়েছিলেন। বংশ পরম্পরায় জনের বংশের সবাই এই গুপ্তধনটাকে খুঁজে বেরিয়েছে, কিন্তু কেউই জানে না সেটা আসলে কি। শুধু এটা জানে যে এই গুপ্তধনটা ভীষণ দামি আর ঐতিহাসিক। জনের দাদার দাদাকে ক্যারল বলে গিয়েছিলেন গুপ্তধনটা শার্লেটের সাথে সমিহিত আছে। এখন শার্লেট হলো অনেক পুরানো এক জাহাজ, যেটা বহু বছর আগে আর্কটিক মহাসাগরে ডুবে গিয়েছিল। জন এই গুপ্তধনের কথা মনে প্রাণে বিশ্বাস করলেও তার ছেলে অর্থাৎ বেনের বাবা প্যাট্রিক এই সব কিছুকে স্রেফ গাঁজাখুরি গল্প মনে করত। তবে ছোট্ট বেন তার দাদার এই স্টোরিটাকে পুরোপুরি ভাবে বিশ্বাস করে নেয়, আর সে কথা দেয় একদিন না একদিন সেই গুপ্তধন বের করেই ছাড়বে। এর অনেক বছর পর তরুণ বেন সত্যি সত্যি তার এক দল নিয়ে গুপ্তধন খোঁজার কাজে লেগে পড়ে। বেন তার বন্ধুকে নিয়ে প্রথমে আর্কটিক সাগরের মাঝে দক্ষিণ মেরুতে শার্লট জাহাজটাকে খুঁজতে চলে যায়। সেখানে মেটাল ডিটেক্টর দিয়ে মেটালের অস্তিত্ব পাওয়ার পর খুঁড়ে দেখা যায় যে আসলেই সেখানে একটা পুরাতন জাহাজের ধ্বংসাবশেষ রয়েছে। এটা দেখে সবার উৎসাহ দ্বিগুণ হয়ে যায় এবং তারা সবাই মিলে বরফ খুঁড়ে পুরো জাহাজটাকে বের করে ফেলে। বরফের চাদর থেকে জাহাজ ধীরে ধীরে বেরিয়ে আসার পর ভাঙাচোরা সেই জাহাজে সবাই ঢোকে, আর সেখানে গিয়ে দেখতে পায় এত বছরে এই জাহাজের অবস্থা একবারে খারাপ হয়ে গেছে। তবে জাহাজের মৃত নাবিকদের শরীর তখনও বরফে থাকার কারণে প্রায় অক্ষত ছিল, যেটা দেখে তাদের অনেকেই প্রায় ভয় পেয়ে যায়। যাই হোক, জাহাজের ভিতরে ঢোকার পর সেখানে তারা সবাই মিলে খোঁজাখুঁজি করতে থাকে। বেন হঠাৎ দেখতে পায় জাহাজের মৃত ক্যাপ্টেনের হাত একটা ব্যারেলের উপর রাখা, অর্থাৎ ক্যাপ্টেন সেটাকে গার্ড করছিল। বরফে জমা সে হাতটা সরিয়ে বেন ব্যারেলের ভিতর থেকে একটা বক্স খুঁজে পায়। বক্স দেখে সবাই মনে করে বসে যে এটাই হয়তো সেই গুপ্তধন, কিন্তু বক্স খোলার পর অনেক পুরনো একটা মিরচুয়াম পাইপ পাওয়া যায়। এই পাইপের গায়ে নকশার খাঁজ দেখে বেন বুঝতে পারে যে এটা আসলে একটা ক্লু। তাদের সাথে কোনো কালি না থাকায় বেন তার নিজের আঙ্গুল কেটে রক্ত বের করে সেই পাইপের গায়ে লাগিয়ে নেয়। এরপর পাইপটাকে কাগজের উপরে রোল করতে কাগজে কিছু লেখা ভেসে ওঠে, যেগুলো ছিল এই গুপ্তধন পাওয়ার জন্য কোড ওয়ার্ড। বেন এতটাই জিনিয়াস আর বুদ্ধিমান ছিল যে সে খুব দ্রুতই এই সব কোডগুলোর মিনিং বের করে ফেলে। আসলে এত বছর ধরে বেন শুধু হিস্ট্রি নিয়ে কেবল পড়াশোনা করেছে, যার কারণে আদি থেকে অদ্য পর্যন্ত সে সব বিষয় তার নখদর্পণে আছে। যাক, এরপর সে বুঝতে পারে যে এই কোডগুলো নির্দেশ করছে যে আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রের পিছনে একটা ইনভিজিবল ম্যাপ রয়েছে, আর সেই ম্যাপই তাদেরকে গুপ্তধনের ঠিকানা জানিয়ে দেবে। কিন্তু স্বাধীনতার ঘোষণাপত্র তো আর যে সে জিনিস নয় যে চাইলেও কেউ তাদেরকে সেটা দিয়ে দেবে। তাই বেনের সঙ্গে ইয়ান প্রস্তাব দেয় যে এই ঘোষণাপত্রটি সে চুরি করবে। ইয়ান আসলে একজন আমেরিকান ধনী ব্যক্তি ছিল যে এই মিশনে বেনকে স্পন্সর করছিল, কিন্তু হঠাৎ ইয়ান এটা রিভিল করে যে সে আসলে একজন ক্রাইম বস। তাই স্বাধীনতার ঘোষণাপত্র চুরি করা তার কাছে ডাল ভাত। তবে বেন কোনোভাবে এই ঘোষণাপত্রটি চুরির অনুমতি দেবে না বলে জানিয়ে দেয়। ইয়ান প্রথমে তাকে বোঝানোর চেষ্টা করলেও বেন যখন মানছিল না তখন সে বেনের দিকে পিস্তল তাক করে ফেলে। সে জানায় এই মিশনে তাহলে তার আর কোনো দরকার নেই। বেন তখন বলে তাকে মেরে ফেললে তারা কোনোদিনই এই গুপ্তধনের কাছে পৌঁছাতে পারবে না, কেননা মেশনের বংশধর হিসেবে বেনের কাছে এমন সব ক্লু রয়েছে যেগুলো সে ছাড়া আর কেউই বুঝতে পারবে না। ইয়ান তখন বেনের বন্ধু রাইলিকে মারার হুমকি দেয়। তবে বেন তখন একটা ফ্লেয়ার জ্বালিয়ে বলে তোমার পায়ের নিচের দিকে তাকাও, কারণ পুরো জায়গাটিতে তখন গান পাউডার দিয়ে ভরা ছিল। তাই সে হুমকি দেয় যদি এই ফ্লেয়ারটা আমি এখানে ফেলে দিই তাহলে তোমরা সবাই পুরো বারবিকিউ হয়ে যাবে। এই বলে সে ইয়ানের দিকে সেই ফ্লেয়ারটা ছুড়ে দিলে কিছুক্ষণ পর সেখানে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এটা দেখে সবাই নিজের যান বাঁচানোর জন্য প্রাণপণ দৌড় দিলে বেন তার বন্ধু রাইলিকে নিয়ে জাহাজের ডেকের একটা সিক্রেট চেম্বার দিয়ে বেরিয়ে আসতে সক্ষম হয়। ওদিকে ইয়ানও কোনোভাবে দৌড়ে বেরিয়ে আসতে পারলেও তার এক লোক সেই জাহাজের ভিতরে আটকে যায়। এর কিছুক্ষণ পরে জাহাজের সব গান পাউডার জ্বলে ওঠে আর এক বিশাল বিস্ফোরণে তার ধ্বংস হয়ে যায়। এরপর তারা যখন বেরিয়ে আসে তখন বেন জানায় যে তাকে যেভাবেই হোক এই স্বাধীনতার ঘোষণাপত্রটি রক্ষা করতে হবে, যার ফলে বেন আর রাইলি এরপর সোজা চলে যায় ন্যাশনাল আর্কাইভসের সেক্রেটারি অ্যাবিগাইলের কাছে। বেন যখন তাকে জানায় যে কেউ একজন স্বাধীনতার ঘোষণাপত্র চুরি করতে যাচ্ছে তখন অ্যাবিগাইল সেটাকে একদম হেসে উড়িয়ে দেয়। এর উপর সে যখন বলে যে ঘোষণাপত্রের পিছনে একটা ইনভিজিবল ম্যাপ আছে তখন অ্যাবিগাইল ভাবে যে এই লোকের মাথা বুঝি নিশ্চয়ই খারাপ হয়ে গেছে। তবে এর আগে বেন আর রাইলি কিন্তু এফবিআই এবং হোমল্যান্ড সিকিউরিটির কাছেও এভাবে হাসির পাত্র হয়েছিল, তাই এবারও অ্যাবিগাইলের কাছেও বেন ব্যর্থ হয়ে যায়। তবে আর্কাইভসের
ডিসপ্লেতে রাখা ঘোষণাপত্র দেখে বেন ভেবে নেয় যে এই জিনিসটা এবার সে নিজেই চুরি করবে, কারণ ইয়ান সেটাকে চুরি করার আগে তাকে চুরি করতে হবে, আর সেটাই ঘোষণাপত্রের জন্যই ভালো হবে। রাইলি তখন বেনকে বোঝায় যে এই ঘোষণাপত্র চুরি করতে যাওয়া মানে নিজেকে জেলখানায় দাওয়াত দেওয়া, কেননা যখন সেটা ডিসপ্লেতে থাকে তখন বুলেট প্রুফ কাঁচ, গার্ড আর সেন্সর দিয়ে তা ঘেরা থাকে, আর যখন সেটা ডিসপ্লেতে থাকে না তখন আর্কাইভস রুমের নিচের ভল্টে চলে যায়। কিন্তু বেন এই সবকিছু শোনার পরেও নিজের ডিসিশনে অটল থাকে। এখন এই সপ্তাহের শেষে ন্যাশনাল আর্কাইভসে একটা গালা ইভেন্টের অনুষ্ঠান রয়েছে, যেখানে নাচ গান আর পার্টি হবে। ঠিক সেই সময়টাতেই ঘোষণাপত্র অন্যান্য ডকুমেন্টসের সাথে প্রিজার্ভেশন রুমে রাখবে, কেননা প্রতি সপ্তাহের শেষে আর্কাইভসের ডকুমেন্টগুলো এখানে চেক আপ করা হয় যাতে সেগুলো কোনোভাবে নষ্ট না হয়। ঠিক এই সময়টাতে বেন আর রাইলি মিলে ঘোষণাপত্র চুরি করার ডিসিশন নেয়, কারণ ওই সময়টাতেই সিকিউরিটি লেভেল সবচেয়ে কম থাকবে। এর জন্য রাইলি প্রথমে আর্কাইভসের পাশে একটা আন্ডারগ্রাউন্ডের ক্যাবেল রুমে চলে যায়। সেখানকার একটা পাইপ দিয়ে রাইলি তার একটা তার ঢুকিয়ে দেয়, যেটা সরাসরি প্রিজার্ভেশন রুমে সিসিটিভি তারকে কানেক্ট করে। এর ফলে এখান থেকে সে রুমের সব ফুটেজ রাইলি নিজের কম্পিউটারে দেখতে পারবে। অন্যদিকে বেন তার বাড়িতে বসে এমন এক কেমিক্যাল টেস্ট করে যেটা কারোর ফিঙ্গারপ্রিন্টের ছাঁচ তৈরি করতে পারে, আর একবার সে ছাঁচকে নিজের আঙ্গুলে লাগিয়ে নিলেই তার আঙ্গুলে চলে আসবে ওই ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট। ভাইরে ভাই, চুরি করার এমন এক্সপার্ট টেকনিক এর আগে কোথাও আমি দেখিনি। যাই হোক, নির্দিষ্ট দিনে রাইলি সেই আন্ডারগ্রাউন্ড রুম থেকে ঘোষণাপত্রের ডকুমেন্টের কেসটা সেন্সর ডিসেবল করে দেয়। এর জন্য তৎক্ষণাৎ প্রিজার্ভেশন রুমের কর্মীরা অ্যাবিগাইলকে সেই ব্যাপারটা জানালে সে দ্রুত সেন্সরগুলো মেরামত করার জন্য আদেশ দিয়ে পার্টিতে চলে যায়। তবে কেউই এটা খেয়াল করেনি যে রাইলি আসলে সিসিটিভি ক্যামেরা হ্যাক করে প্রতিটা ক্যামেরাতেই আগের ফুটেজগুলো রিপ্লে করছিল, অর্থাৎ এর জন্যই বেন সেফলি প্রিজার্ভেশন রুমে ঢুকতে পারবে। এখন এই পার্টিতে বেন আগে ভাগে একজন গার্ডের ছদ্মবেশে চলে এসেছিল। ভিতরে ঢোকার পর সে অ্যাবিগাইলের সাথে পার্টিতে দেখা করতে চলে যায়। এই পুরো সময়টা জুড়েই বেন আর রাইলি মাইক্রোফোনের মাধ্যমে একে অন্যের সাথে যোগাযোগ রাখছিল। অ্যাবিগাইলের সাথে কথা বলার সময় বেন তার সাথে ড্রিঙ্কসের গ্লাস পাল্টাপাল্টি করে নেয়, ফলে এর মাধ্যমে তার কাছে চলে আসে অ্যাবিগাইলের ফিঙ্গারপ্রিন্ট। এখন বেনের অ্যাবিগাইলের ফিঙ্গারপ্রিন্ট দরকার এই কারণে, কারণ একমাত্র অ্যাবিগাইলের ফিঙ্গারপ্রিন্ট দিয়েই সেই ভল্ট খোলা যেত। যাই হোক, সেখান থেকে ওই গ্লাসটা সে কালেক্ট করে এবং তার নিজের সেই কেমিক্যাল দিয়ে সে ওই ফিঙ্গারপ্রিন্টটা উদ্ধার করতে সক্ষম হয়। ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাওয়ার পর বেন এবার কাজ শেষ করার উদ্দেশ্যে প্রিজার্ভেশন রুমের দিকে রওনা দেয়। তবে এদিকে ঘটে এক অন্য কাহিনী। সেই মাফিয়া বস ইয়ানো তলে তলে ঘোষণাপত্র চুরি করার জন্য প্রোগ্রাম সেট করে রেখেছিল, তাই সে নিজের কিছু লোক নিয়ে সেই ন্যাশনাল আর্কাইভসের সাথে সংযুক্ত আন্ডারগ্রাউন্ড টানেলে ঢুকে পড়ে। একের পর এক টানেলের দরজা খোলার পর অবশেষে তারা আর্কাইভস রুমের ভিতরে ঢুকতে সক্ষম হয়। ঢোকার পরপরই এক গার্ডকে তারা ট্রেজার মেরে অজ্ঞান করে দিয়ে প্রিজার্ভেশন রুমের দিকে আগাতে থাকে। ওদিকে বেন ততক্ষণে কিন্তু ঘোষণাপত্র চুরি করার জন্য রুমে ঢুকে পড়েছে। এর জন্য প্রথমে বেন ইউভি টর্চ দিয়ে রুমের দরজায় থাকা কিপ্যাডের লকের ছবি তুলে রাইলিকে পাঠায়। এটা পাঠানোর ফলে সে জানতে পারে যে কোন কোন কিগুলোতে সবচেয়ে বেশি প্রেস করা আছে, যার ফলে রাইলি বুঝে যেতে পারবে যে কোন কোন ওয়ার্ডের মাধ্যমে কি কি পাসওয়ার্ড হতে পারে। তবে রাইলি তাকে প্রায় 20টা ওয়ার্ড দেয়, যেগুলো খুব একটা মিনিংফুল ছিল না। কিন্তু বেন এতটাই জিনিয়াস ছিল যে কম্পিউটার পাসওয়ার্ড ঠিকভাবে বের করতে না পারলেও চোখের পলকে বেন সেটা গেস করে নেয়। পাসওয়ার্ডটি ছিল ভ্যালি ফোর্জ, যেটা আমেরিকার বিপ্লবের সাথে জড়িত ছিল। যাই হোক, ভিতরে ঢুকে ফ্রেম সহ ঘোষণাপত্রকে তুলে নেওয়ার পর সেটা হাতে নিয়ে বেন সামনের দিকে এগিয়ে যায়। আর ঠিক এই সময় ইয়ানের লোকজনরাও প্রিজার্ভেশনের রুমের পিছন দরজা দিয়ে চলে আসে। তাদের সামনাসামনি দেখা হয়ে গেলে এবার ইয়ানের লোকজন তার উপরে গুলি চালায়, কিন্তু বেন তার হাতের সেই বুলেট প্রুফ গ্লাস দিয়ে সেগুলোকে সামলে কোনো মতে এলিভেটর দিয়ে নিচে নেমে আসতে সক্ষম হয়। এরপর সে নিচে একটা রুমের দিকে এগিয়ে যায়, যেখানে ঘোষণাপত্রের অনেক জেরক্স কপি ছিল। এই কপিগুলো যে কেউ $35 মাধ্যমে কিনে নিতে পারত, তাই বেন সেখানে গিয়ে এরকম ভাবে $35 দিয়ে একটা ঘোষণাপত্র কিনে নেয়। এদিকে পার্টিতে থাকা অ্যাবিগাইলের মনে হঠাৎ কেন যেন একটা খটকা লাগে। সে পার্টির গেস্ট লিস্ট চেক করে দেখতে পায় যে সেখানে পল ব্রাউন নামের কোনো লোকই নেই। তার মানে বেন নিশ্চয়ই কোনো একটা কুমতলবে এখানে এসেছে। তাই সে দ্রুত বেনকে খোঁজার জন্য শুরু করে, কিন্তু বেন ততক্ষণে ন্যাশনাল আর্কাইভসের বিল্ডিং থেকে বেরিয়ে রাইলির গাড়ির দিকে যাচ্ছিল। তবে শেষ মুহূর্তে অ্যাবিগাইল তাকে দেখতে পেয়ে তার দিকে দৌড়ে যায় এবং দেখতে পায় বেন তার হাতে ঘোষণাপত্রটি নিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে আর্কাইভসের ভিতর থেকেও কর্মীরা যখন টের পেয়ে যায় যে ঘোষণাপত্র চুরি হয়ে গেছে, তখন তারা সেখানে সাইরেন বাজিয়ে দেয়। এই সাইরেন দেখে অ্যাবিগাইল বুঝতে পারে যে বেন নিজের হাতে ওই ঘোষণাপত্রটি চুরি করে নিয়েছে। অ্যাবিগাইল চিৎকার করে সিকিউরিটি ডাকতে শুরু করলে বেন এবার তার হাতের ঘোষণাপত্রটি ওকে তুলে দেয়। ওদিকে ইয়ানের টিম এসে দেখতে পায় বেনের বদলে অ্যাবিগাইল এখন ঘোষণাপত্র নিয়ে দাঁড়িয়ে আছে, তাই তারা দ্রুতই অ্যাবিগাইলকে টেনে হেঁচড়ে নিজেদের গাড়িতে তুলে নেয়। দূর থেকে সব দেখতে পেয়ে বেনও ইয়ানের পিছু নেওয়া শুরু করে। বেন তাদের পিছু নিলে ইয়ান আর তার দলবলের মধ্যে গোলাগুলি শুরু হয়। তবে এই গন্ডগোলের মধ্যে ভীষণ ঝাঁকুনিতে হঠাৎ দরজা খুলে গিয়ে অ্যাবিগাইল প্রায় পড়ে যাচ্ছিল। তবে শেষ মুহূর্তে অ্যাবিগাইলের হাত থেকে সেই ঘোষণাপত্রটি পড়ে যায় আর বেনও তাকে তার গাড়িতে নিয়ে নিতে সক্ষম হয়। তবে অ্যাবিগাইল বেঁচে যাওয়ার পরেও বেনের উপরে সে চেঁচামেচি করতে থাকে, কেননা সে ভেবে বসেছিল যে বেন আর ইয়ান হয়তো একই দলের লোক। তবে বেন তাকে অবাক করে দিয়ে পাশ থেকে ঘোষণাপত্র বের করে দেখায় যে এটাই হলো আসলটা। ওদিকে ঘোষণাপত্র পেয়ে ইয়ানরা তো একবারে আকাশে উঠছিল, তবে সেটা খুলে দেখতেই তারা বলদ বনে যায়। আসলে বেনের সেই $35 দিয়ে কেনা ঘোষণাপত্রটি ওই ইয়ানকে ধরিয়ে দিয়েছিল। এদিকে গাড়ির ভিতরে বসে বেন অ্যাবিগাইলকে বলে যে সে কিন্তু আগে এই ব্যাপারে তাদেরকে সাবধান করেছিল, আর এখানে বেন এসেছে মূলত এই ঘোষণাপত্রটিকে সেভ করার জন্য। এবার এক্সপ্লেইনে ফেরা যাক। অন্যদিকে আর্কাইভসের
ভিতরে তখন রেড অ্যালার্ট জারি করে সমস্ত লোককে বিল্ডিং এর ভিতরে আটকে রাখা হয়েছিল। যদিও ঘোষণাপত্র চুরি হয়ে গেছে, তবু আর্কাইভসের লোকেরা কাউকে সেটা জানতে না দিয়ে ডিসপ্লেতে একটা কপি এনে লাগিয়ে রাখে। ইতিমধ্যে এফবিআই সবাইকে জানায় যে কিছু একটা গোলমাল হয়েছে, কিন্তু সেটা যে আসলে কি সেটা তারা কাউকেই জানায় না, কেননা এই নিউজ মিডিয়াতে চলে গেলে পুরো দেশে হুলস্থুল পড়ে যাবে। এরই মধ্যে এই ঘটনার ইনভেস্টিগেশন ইনচার্জ পিটার সিডস্কি জানতে পারে যে চুরির ব্যাপারে আগেই তাদের কেউ সাবধান করেছিল। সেই লোকটা যে বেন, সেটা সিসিটিভি ক্যামেরা থেকে কনফার্ম হওয়ার পর তারা দেখতে পায় বেন নিজের ক্রেডিট কার্ড দিয়ে ঘোষণাপত্রের একটা কপি কিনেছিল। এর জন্য বেনের সমস্ত ডিটেলস এখন তাদের হাতে চলে এসেছে। অন্যদিকে ভ্যানে বসে থাকা বেনও এই ব্যাপারটা টের পেয়ে গিয়ে গাড়ি নিয়ে আর নিজের বাসার দিকে যায় না। ইতিপূর্বে বেন আরো একটা ক্লু পেয়েছিল, যেখানে সে জানতে পেরেছিল যে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের লেখা সাইলেন্স ডগউড লেটারের সাথে ঘোষণাপত্রের পিছনে থাকা ম্যাপের কোনো একটা কানেকশন আছে, আর সেই লেটারগুলো ছিল তার বাবা প্যাট্রিকের কাছে। আচ্ছা, তোমাদেরকে কিন্তু একটা কথা মনে করিয়ে দেই, যারা সিরিয়াসলি ট্রেড করতে চাও তারা কিন্তু অবশ্যই বুঝে শুনে ট্রেডিং এ নেমো, কেননা যেহেতু এখানে ইনভেস্টমেন্টের ব্যাপার আছে তাই সবসময় রিস্ক থাকবে তোমার টাকা লস হওয়ার। অতএব ট্রেডিং এ ভালো করতে হলে অবশ্যই তোমাকে ট্রেডিং শিখে এবং প্র্যাকটিস করে তারপরে নামতে হবে। আমি চাই তোমরা যেন কোনো আর্থিক ক্ষতিতে না পারো, তাই আশা করি তোমরা ভালো করে বুঝে শুনেই তারপরে ইনভেস্টমেন্ট করবে। তাই বেন সরাসরি প্যাট্রিকের কাছে চলে যায়। প্যাট্রিক যখন জানতে পারে যে বেনও এখন গুপ্তধনের পিছনে পড়ে আছে, তখন সে প্রচুর বকাঝকা করে, কেন প্যাট্রিক মনে করতে থাকে যে এই গুপ্তধনের ব্যাপারটা কেবলই একটা গুজব। কেউ যদি গুপ্তধনের ক্লু মেলাতে থাকে তাহলে একের পর এক তাদের সামনে ক্লু আসতেই থাকবে, যেটা সে মনে করে এর কোনো শেষ নেই। প্যাট্রিক মনে করতো যে ইংরেজদের গুপ্তধনের নেশায় বিজি রাখার জন্যই আমেরিকানরা এই মিথ বানিয়েছে। যাই হোক, বেনের কাছ থেকে ইনভিজিবল ম্যাপের কথা শোনার পর প্যাট্রিক বলে এমন কোনো কালিকে ভিজিবল করতে হলে তার উপরে তাপ দিতে হবে, কিন্তু ঘোষণাপত্র অনেক পুরাতন হওয়ায় তাপ দেওয়া অনেকটাই রিস্কি। তাই বেন এবং অ্যাবিগেল সেটার উপরে কেমিক্যাল টেস্ট করার সিদ্ধান্ত নেয়। তবে কেমিক্যালের প্রভাবে কোনো কালি ফুটে না উঠলেও যখন তারা মুখ দিয়ে গরম হাওয়া বের করে তখন ম্যাপের উপরে ধীরে ধীরে কালি ফুটতে শুরু করে। তারপরে অ্যাবিগেল একটা হেয়ার ড্রায়ার দিয়ে সাবধানে তাপ দিয়ে দেখতে পায় যে পুরো কাগজটাতেই কালি দিয়ে কিছু সংখ্যা ভেসে উঠেছে, কিন্তু সেখানে আসলে কোনো ম্যাপ ছিল না। তখন বেন বুঝতে পারে যে এই সংখ্যাগুলো আসলে সাইফার কোড, যেগুলো সাইলেন্স ডগউড লেটারের সাথে জড়িত। এখন সেই লেটারের লাইন আর শব্দের নাম্বারগুলো এই সংখ্যার সাথে মেলালেই হয়তো তারা আবারও নতুন কোনো ক্লু পাবে। কিন্তু প্যাট্রিক জানায় যে তার কাছে এখন আর ওই লেটারগুলো নেই, কারণ সে এগুলোকে ফিলাডেলফিয়ার ফ্র্যাঙ্কলিন ইনস্টিটিউটকে দান করে দিয়েছে। বেন যখন ফিলাডেলফিয়ার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছিল তখনই প্যাট্রিক খেয়াল করে যে এতক্ষণ বেনরা যেই কাগজ নিয়ে এক্সপেরিমেন্ট করছিল সেটা ছিল আসলে আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র। এটা দেখার পর প্যাট্রিকের রিয়াকশন দেখার মতো ছিল। যাই হোক, এরপর তারা প্যাট্রিককে একটা চেয়ারের সাথে বেঁধে রেখে তার গাড়ি নিয়ে ফিলাডেলফিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। এরই মাঝে এফবিআই এজেন্ট সিরিজকে এসে প্যাট্রিককে ওই অবস্থা থেকে উদ্ধার করে। তারা প্যাট্রিকের কাছ থেকে ইনফরমেশন নিয়ে বেনকে খোঁজা শুরু করে, কেননা তাদের কাছে বেনকেই চোর মনে হচ্ছিল। এদিকে ফিলাডেলফিয়ায় পৌঁছানোর পর রাইলি একটা পিচ্চি স্কুল বয়কে সেই লেটারগুলোর কাছে পাঠায় যাতে সে সাইফার ওয়ার্ডগুলো মিলিয়ে কোড আনতে পারে। বেশ কয়েকবার লেটারের কাছে আসা যাওয়া করার পর সেই ছেলেটা একটা কোড পায়, যেটা হলো দ্য ভিশন টু সি দ্য ট্রেজার পাস্ট কামস অ্যান্ড দ্য টাইমলি শ্যাডো ক্রসেস ইন দ্য ফ্রন্ট অফ হাউস অফ পাস। তবে ছেলেটা সে শব্দ লিখে আনার আগে রাইলি বুঝে যায় যে সেটা হবে স্টো, কেননা মিস্টার পাস এবং স্টো নামে দুজন ফিলাডেলফিয়া লিবার্টি বেল স্থাপন করেছিলেন। এখন বেন আর অ্যাবিগেলও বুঝে যায় যে তাদেরকে লিবার্টি বেলের কাছে যেতে হবে, কিন্তু টাইমলি শ্যাডো ক্রসেস ইন দ্য ফ্রন্ট অফ দ্য হাউস বলতে যেটা বোঝাচ্ছে সেটা হলো নির্দিষ্ট একটা সময়ে যখন ফিলাডেলফিয়ার ইন্ডিপেন্ডেন্স হলের ছায়া কোথাও পড়বে তখন সেই ছায়া থেকে কোনো একটা ক্লু পাওয়া যাবে। বেন তখন তার সামনের সেলসম্যানের কাছে একটা $100 বিল দেখতে চায়, যেখানে ইন্ডিপেন্ডেন্স হলের একটা ছবি ছিল। এবার সেই টাকার মধ্যে থাকা ইন্ডিপেন্ডেন্স হলের ক্লক টাওয়ারের ঘড়িটার সময় ছিল তখন 2:20। তবে বেন যখন এটা আবিষ্কার করে তখন বেজে গিয়েছিল প্রায় 3টা। কিন্তু রাইলি জানায় 1918 সালের আগে ডে লাইট সেভিং ইউজ করা হতো না, তার মানে এখন 3টে বাজলেও সেই সময়টাতে তখন 2টো বাজতো। এই কথা শুনে বেন তখন সবাইকে নিয়ে ছুট দেয়। মূলত আমেরিকানরা দিনের সময় ধরে রাখার জন্য তাদের ঘড়িকে 1 ঘন্টা এগিয়ে দিয়েছিল, যেটাকে বলা হয় ডে লাইট সেভিং। আর এই সেভিং এর কারণেই এখনকার সময় 3টা মানে 1918 সালে সেটা 2টো ছিল, অর্থাৎ ক্লক টাওয়ারের সময়ে এখনকার সময় হবে 3:20। যাই হোক, বেন তার সঙ্গীদেরকে নিয়ে সবার আগে ইন্ডিপেন্ডেন্স হলে চলে যায়। এরপর সোজা তারা ক্লক টাওয়ারের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর 3:20 সূর্যের ছায়া অনুসরণ করে তারা একটা দেওয়ালের খোঁজ পায়। সেখানে গিয়ে বেন দেখতে পায় একটা ইটে ছোট্ট একটা গর্ত খোদাই করা আছে। খুঁচিয়ে খুঁচিয়ে দেওয়াল থেকে সেই ইটটা বের করার পর বেন তার ভিতরে একটা চশমার মতন দেখতে অকিউলার ডিভাইস পায়। এই চশমাগুলো দিয়ে প্রাচীন আমলে গোপন মেসেজ লেখা হতো এবং সেগুলোকে দেখা যেত। এই ডিভাইস দিয়ে ঘোষণাপত্রের উপরে চোখ বোলানোর পরেই বেন একটা নকশা দেখতে পায়, যেখানে লেখা ছিল হেয়ার অ্যাট দ্য ওয়ালস। এই বাক্যটিতে হেয়ার শব্দে দুটোই ব্যবহার করা হয়েছিল, যেটা আসলে কোনো ভুল নয়, কিন্তু বরং সেটা হলো আর একটা ক্লু। মানে এই ধাঁধায় তারা একের পর এক অদ্ভুত ধরনের ক্লু পেয়ে যাচ্ছে। এদিকে ইয়ানও কিন্তু এই ডগউড লেটার ব্যাপারে জানতো, কারণ এই ক্লু পাওয়ার সময় সে বেনের সাথে ছিল। সেখান থেকে ফিলাডেলফিয়ার ইন্ডিপেন্ডেন্স হলের ব্যাপারে জানতে পেরে সেও সেখানে চলে এসেছিল। এরপর সে ওই পিচ্চি ছেলেটার কাছ থেকে জেনে নেয় যে লেটারের সাইফার ওয়ার্ডে শেষ অক্ষরটা কি ছিল। সেই ওয়ার্ডটা পেয়ে স্টো লিখে সার্চ করার পর লিবার্টি বেলের ব্যাপারে জানতে পেরে সে ইন্ডিপেন্ডেন্স হলে চলে আসে। ইতিমধ্যে বেন ইয়ানকে দেখতে পেয়ে রাইলি আর অ্যাবিগেলকে আলাদা হয়ে যেতে বলে, কেননা ভাগ হয়ে গেলে ইয়ানের পক্ষে তাদেরকে ধরা কঠিন হবে। তখন বেন একদিকে চলে যায় আর রাইলি আর অ্যাবিগেল
অ্যাবিগেল চলে যায় অন্যদিকে। ইয়ান এবং তার লোকেরা এবার এদেরকে ধরে আনার জন্য তাদের পিছু দৌড়াতে থাকে। এভাবে দৌড়াতে গিয়ে রাইলি আর অ্যাবিগেল আলাদা হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত দৌড়াতে দৌড়াতে তারা আবারও একত্রিত হয়। আর অন্যদিকে বেইনও শেষ পর্যন্ত ইয়ানের লোকের হাতে ধরা পড়ে, কিন্তু সেই লোক দেখতে পায় যে বেইন আসলে ঘোষণাপত্রের খালি কৌটা নিয়ে দৌড়াচ্ছিল। ওদিকে দৌড়াতে গিয়ে এক লোকের সাথে ধাক্কা খেয়ে অ্যাবিগেলের হাত থেকে আসল ঘোষণাপত্রটি রাস্তায় পড়ে যায়, কিন্তু একদম শেষ মুহূর্তে সেখানে ইয়ান চলে এসে ওই ঘোষণাপত্রটি নিয়ে চলে যায়। এদিকে এফবিআইও বেনের পিছু নিতে নিতে এখানে এসে পড়েছিল এবং ফাইনালি তারা বেনকে ধরে নিয়ে যায়। বেন যখন সিরাস্কিকে পুরো কাহিনী খুলে বলে তখন সিরাস্কি বলে যে যদি বেন ইয়ানের হাত থেকে ঘোষণাপত্র নিয়ে আসতে সাহায্য করে তাহলে তারা বেনের কম শাস্তি পাওয়ার জন্য অনুরোধ করবে। ওদিকে ইয়ান জানতো যে বেন ছাড়া সে আর বেশি দূর আগাতে পারবে না, কারণ বাকি সব ক্লু একমাত্র বেনই জানে। তাই ইয়ান তার ক্ষমতা ব্যবহার করে নিউ ইয়র্কের ইউএসএস এন্ট্রিপিড নামের এক জাহাজের উপরে এফবিআই সাথে একটা মিটিং ফিক্স করে। সেই সময়টায় এফবিআই বেনের সাথে মাইক্রোফোনে সবসময় যোগাযোগ রাখছিল যাতে বেন ইয়ানকে ধরতে সাহায্য করে, কিন্তু শেষ পর্যন্ত বেন ইয়ানের সাহায্যে জাহাজ থেকে লাফ দিয়ে পালিয়ে যায়, কারণ ইয়ানই বেনকে এভাবে পালানোর জন্য একটা প্ল্যান দিয়ে রেখেছিল। পানিতে ডাইভ দেওয়ার পর একজন আন্ডার ওয়াটার ড্রাইভার এসে বেনের মুখে মাস্ক লাগিয়ে তাকে উদ্ধার করে। এরপর তার সাহায্যে বেন ইয়ানেরই একটা শিপে উঠে বসে। রাইলি আর অ্যাবিগেল ফোন করে বেনকে জানায় যে ইয়ানের সাথে আসলে তারা ডিল করেছে যাতে ইয়ান বেনকে মুক্ত করে দেয়। অ্যাবিগেল এটাও জানায় যে তারা হেয়ার অ্যাট দ্য ওয়ালের রহস্য সমাধান করে ফেলেছে। এই বাক্যটা মূলত ওয়াল স্ট্রিট আর ব্রডলি যেখানে মিশে গেছে সেই জায়গাটাকে নির্দেশ করেছে। ইয়ান এরপর বেনকে ঠিক সেই জায়গাতে নিয়ে এসে পরবর্তী ক্লুর ব্যাপারে সবকিছু খুলে বলতে বলে। তখন বেন বলে যে গুপ্তধন হয়তো ওয়াল আর ব্রডলির মধ্যে কোনো একটা জায়গাতে আছে, কারণ হিয়ার অ্যাট দ্য ওয়াল সেই কথাটাই বলছে। কিন্তু ইয়ান বেনের কথায় একদম স্যাটিসফাইড হয় না। সে বেনকে দেখায় তার লোকজনরা বেনের বাবা প্যাট্রিককে কিডন্যাপ করেছে, তাই বেন যেন এখন তাকে সবকিছু ক্লিয়ারলি বলে। তখন বেন বলতে বাধ্য হয় যে তাদের পরবর্তী ঠিকানা হলো ট্রিনিটি চার্চ, কারণ হিয়ার অ্যাট দ্য ওয়াল লেখাটার উপরে একটা চার্চের সিম্বল ছিল। এই ইনফরমেশন পাওয়ার পর ইয়ান, বেন এবং বাকি সবাই ট্রিনিটি চার্চে চলে যায়। চার্চে বসে সেই অ্যাকিউরিয়া ডিভাইস দিয়ে তারা আবারও ঘোষণাপত্র দেখার পর বেন দেখতে পায় সেখানে পার্কিংটন লেন নামের কোন একটা জায়গার কথা লেখা আছে, যেটা চার্চের নিচে বহু বছর আগে তৈরি করা হয়েছে। বেন আর ইয়ান তখন চার্চের নিচের একটা আন্ডারগ্রাউন্ড পাস আবিষ্কার করে। এই আন্ডারগ্রাউন্ডে তাদের একটা দেওয়ালে কিছু পুরাতন কবর ছিল। তার মধ্যে একটা কবর পার্কিংটন লেনের চিহ্ন দেখা মাত্রই ইয়ানের লোকজন সেই ফলকটাকে ভেঙে ফেলে। এবার সেখান থেকে একটা পুরাতন কফিন বের হয় যার মধ্যে ছিল আস্ত এক কঙ্কাল। এরপর সেই ফলকের ভিতরে থাকা প্যাসেজের মধ্যে ঝুঁকে তারা পুরাতন এক ঘরের সন্ধান পায়। পুরো জায়গাটা দেখে মনে হয় যেন সেটা হাজার বছরের পুরাতন কোনো এক গুহা। মশাল জ্বালিয়ে কিছু দূর আগানোর পরেই তারা একটা বিরাট গভীর গর্ত দেখতে পায়, যার চারিপাশে অনেকগুলো কাঠের সিঁড়ি ছিল। সবাই যখন ভাবে যে সেই কাঠের সিঁড়ি দিয়ে হয়তো নিচে নামা যাবে, তখন তারা সিঁড়ি বেয়ে নিচে নামা শুরু করে। কিন্তু পুরাতন সিঁড়ি তক্তাগুলো এতটাই নরম হয়ে গিয়েছিল যে হঠাৎ একজন সেই সিঁড়ি ভেঙে সোজা নিচে পড়ে যায়। সাথে সাথেই তাদের সবাই প্রচন্ড প্যানিক হয়ে পড়ে। ধীরে ধীরে সবার পায়ের নিচে সিঁড়িগুলো ভাঙতে থাকলে তারা নিজেদের জীবন বাঁচানোর অনেক চেষ্টা করতে থাকে। এভাবে সবাই সেখানে মরতে বসলেও শেষ পর্যন্ত নিজেদেরকে তারা কোনো মতে বাঁচিয়ে নেয়। কিন্তু এই চক্করে অ্যাবিগেলের হাত থেকে ঘোষণাপত্রটি ছুটে গেলে বেন সেটাকে বাঁচানোর জন্য অ্যাবিগেলকে ঠেলের নিচের পাটাতনে ফেলে দেয়, কেননা তার ভরের জন্য পাটাতন দুলতে দুলতে ঘোষণাপত্রটি নিচে পড়ে যাচ্ছিল। অ্যাবিগেলকে ফেলে দেওয়ার পর বেন ঘোষণাপত্রটি ক্যাচ করতে সক্ষম হয়। এরপর বেন নিজেও সেই পাটাতনে চড়ে বসে, যেটার উপরে অ্যাবিগেলকে সে ঠেলে ফেলে দিয়েছিল। শেষে সবাই মিলে একই কাঠের পাটাতন উঠতে সক্ষম হয়, যেটা সেই আমলে একটা এলিভেটরের মতন কাজ করত। রশির সাহায্যে এই কাঠের এলিভেটরটা উপর নিচে ওঠানামা করানো যেত। এই এলিভেটরের সাহায্যে নিচে নামার পর তারা সবাই দেখতে পায় তাদের সামনে একটা বড় লণ্ঠন রাখা আছে। লণ্ঠনটি জ্বালানোর পর ইয়ান বেনকে পরবর্তী ক্লুর ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু এবার বেন বলে যে সত্যি তার কাছে আর কোনো ক্লু নেই। বেনের ভাষ্যমতে এইখানেই আসলে সেই গুপ্তধন রাখার কথা ছিল। কিন্তু এসব কথা শুনে ইয়ান ঠিকই বুঝতে পারে যে বেন নিশ্চয়ই তার কাছ থেকে কিছু একটা লুকোচ্ছে। তাই সে হুমকি দিয়ে বলে যে তুমি যদি পরের ক্লুটা আমাকে না বলো তাহলে আমি তোমাদের এখানেই রেখে চলে যাব। এখন এমন একটা খারাপ অবস্থা দেখতে পেয়ে বেনের বাবা প্যাট্রিক হঠাৎই বলে ওঠে যে এই লণ্ঠনটাই হলো আসল ক্লু। আসলে বোস্টন শহরে ঠিক এমনই একটা লণ্ঠন রাখা আছে, যেটা আমেরিকার স্বাধীনতার আগেই ইংরেজদের আগমনের আভাস দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছিল। তার মানে ফাইনাল যে ট্রেজারটা আছে সেটা হবে বস্টনে। তবে এই ক্লু পেয়ে যাওয়ার পরেও ইয়ান বেনদের সাথে সঙ্গ না দিয়ে তাদেরকে সেখানেই ফেলে রেখে চলে যায়। তবে এরপরে সবাই জানতে পারে যে বেনের বাবা প্যাট্রিক আসলে ইয়ানকে ভুল ভাল একটা কোড বলে দিয়েছে। কিন্তু কথা হচ্ছে তাহলে এবার তারা এখন এখান থেকে কিভাবে বের হবে, কারণ এলিভেটর ছাড়া এখান থেকে বের হওয়ার আর কোনো উপায় নেই। সবাই যখন ভাবতে থাকে যে তারা এখানে ফেসে গেছে, ঠিক তখনই বেন দেওয়ালের সামনে গিয়ে দেখতে পায় সেখানে একটা চোখ আঁকা রয়েছে। বেন দেওয়ালের নিচের দিকের মাটি উপরে লোহার বাটনের মতন কিছু একটা আবিষ্কার করে, যেটাতে চাপ দিতেই একটা দরজা খুলে যায়। তার মানে হয়তো এই রুমের ভিতরেই সেই ট্রেজারগুলো আছে। এরপর দরজাটিকে ঠেলে সরানোর পরেই তারা একটা রুমে এসে পড়ে, কিন্তু সেই রুমের সামনে দিয়ে আর কোনো দরজা বা ক্লু কিছুই ছিল না। সেই সাথে সাথে দেখা যায় পুরো রুমের সবকিছু এক প্রকার তছনছ হয়ে আছে। এর মানে হচ্ছে এর আগে হয়তো কেউ এখানে পৌঁছে গিয়ে তাদের সব গুপ্তধন নিয়ে গেছে। এখন এত দূরে এসে এভাবে খালি হাতে ফিরে যাবে দেখে বেন প্রচন্ড হতাশ হয়ে পড়ে, কারণ সারাটা জীবন সে এই গুপ্তধনের পিছনেই ব্যয় করেছে, আর এখন এসে দেখা যাচ্ছে কেউ তার আগেই সে সব কিছু নিয়ে পগার পার হয়ে গেছে।
তবে এত কিছুর মধ্যেও বেনের বাবা প্যাট্রিক তাকে বলে যে তুমি যে এই রুমটা আবিষ্কার করতে পেরেছো এটাই অনেক, কারণ আমি কখনো বিশ্বাস করতে পারিনি যে এই গুপ্তধনগুলো আসলে রিয়েল ছিল। তার মানে তুমি যে আমাকে ভুল প্রমাণ করতে পেরেছো এটাই আমি সবচেয়ে বেশি খুশি। যার ফলে এখন তাদের উচিত হবে এখান থেকে ফিরে যাওয়ার কোনো একটা উপায় বের করা আর পরবর্তীতে অন্যান্য গুপ্তধনের খোঁজ চালিয়ে যাওয়া। এসব শুনে বেন কিছুটা শান্ত হয় এবং তারপরে সে বাইরে বের হওয়ার পথ খুঁজতে শুরু করে। রুমটা ভালো করে খোঁজার সময় বেন হঠাৎই আবার একটা বাটনের মতো কিছু একটা দেখতে পায়। এর মধ্যে একটা বাটনে খাঁজ কাটা ছিল, যেটা দেখে মনে হচ্ছিল সেটাই হয়তো কোনো চাবি ঢোকানো যাবে। হঠাৎ ওই লকের খাঁজগুলো বেনের কাছে কেমন যেন পরিচিত মনে হতে শুরু করে। তাই সে পকেট থেকে শার্লট জাহাজে পাওয়া সেই মার্চন পাইপটা বের করে আর দেখতে পায় পাইপের খাঁজের সাথে লকারের খাঁজ হুবহু মিলে যাচ্ছে। পাইপের দুইটা অংশই লকারের সাথে পুরোপুরি ফিট হয়ে যায়। এরপর চাবি ঘোরানোর মতন করে মোচড় দিতেই সামনে তাকিয়ে তাদের চোখ ছানা বড়া হয়ে পড়ে। তাদের সামনে পড়ে আছে হাজার বছরের পুরাতন সব মূল্যবান জিনিস। সেই প্রাচীন রোমান সাম্রাজ্য থেকে শুরু করে ইজিপ্টিয়ান সবকিছুর ইতিহাস যেন এখানে কানায় কানায় ভরা। হ্যাঁ, ঠিকই ধরেছ, এটাই হলো সেই গুপ্তধন। সেখানে এত এত জিনিস রাখা ছিল যে এই গুপ্তধনের মূল্য যে কত হবে সেটা আন্দাজ করারই বাইরে। সারা জীবন ধরে পরিশ্রম করার ফল এভাবে সফল হতে দেখে বেন যেন আবেগে আপ্লুত হয়ে পড়ে। এরপর মশালের মাধ্যমে পুরো ঘরে আগুন জ্বালালে তারা দেখতে পায় তাদের সামনে যেন আস্ত একটা অ্যান্টিক মিউজিয়াম দাঁড়িয়ে আছে। সমস্ত গুপ্তধন দেখে চোখ জোড়ানোর পর অবশেষে চার্চের আরেকটা আন্ডারগ্রাউন্ডে তারা পথ আবিষ্কার করে। ফাইনালি সেই পথ দিয়ে তারা আবারও সেই চার্চ দিয়ে বেরিয়ে আসতে সক্ষম হয়। এই বিরাট গুপ্তধন আবিষ্কার পরে বেন এফবিআই এজেন্ট সিরিস্কির সাথে যোগাযোগ করে তাকে চার্চে ডেকে আনে। সিরিস্কির হাতে ঘোষণাপত্রটি বুঝিয়ে দেওয়ার পর বেন তাকে বলে $10 মিলিয়ন বেশি মূল্যের এই গুপ্তধনকে সে বিভিন্ন মিউজিয়ামে দান করতে চায়, কারণ তার বিশ্বাস এগুলো কারোর একা সম্পত্তি নয়। সিরিস্কিও এটা জানতো, কারণ সে নিজেও একজন ফ্রিমেশন আর এটা বেনের বংশের লোকদেরই একটা সংস্থা ছিল। বেন সিরিস্কিকে বলে তার বিরুদ্ধে যত অভিযোগ আনা হয়েছে সেগুলো তুলে নিতে হবে আর গুপ্তধন আবিষ্কারের জন্য বেনের ফ্যামিলি এবং রাইলিকে অফিসিয়ালি ক্রেডিট দিতে হবে। এসব শুনে সিরিস্কি তার কথা হাসি মুখেই মেনে নেয়। ওদিকে বলদিয়ান কিন্তু বেনের বাবার ভুয়া ক্লু ধরে বোস্টনে চলে গিয়েছিল। এখন সেখানে গিয়ে ইয়ান আর তার লোকেরা মিলে যখন ওই লণ্ঠনটা খোঁজার চেষ্টা করছিল তখন মোক্ষম সময়ে বেনের ইনফরমেশন অনুযায়ী এফবিআই এসে ইয়ান সহ পুরো দলবলকে অ্যারেস্ট করে নেয়। আর অন্যদিকে গুপ্তধন থেকে বেনের কোনো আর্থিক লাভ না হলেও লাভ কিন্তু একটা হয়েছিলই। এই অসাধারণ অ্যাডভেঞ্চার শেষে বেন আর অ্যাবিগাল একে অপরের প্রেমে পড়ে যায় আর তাদের মধ্যে একটা রোমান্টিক রিলেশনশিপের শুরু হয়। ঠিক এমনই একটা মুহূর্ত দিয়ে এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়ে যায়।